কথাগুলো বলে রায়হান অন্যদিকে চলে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফের বলল, ও শোনো, আর একটা কথা। দেশে ফিরলাম মাসখানেকের মতো, ফিরে যাব সামনের সপ্তাহ। তাই স্যাররা আমাদেরকে ইনভাইট করেছেন আজকের পার্টিতে। অতএব কেয়ার করা এক আকাশ সমান ব্যস্ততা নিয়েও জয়েন করেছি। কথাগুলো বলেই রায়হান হঠাৎ কেউ একজনকে দেখতেই হাঁক ছেড়ে ডাক দিয়ে বলল, এই আদিত্য, একবার এই দিকটায় আয় তো। কিছু সেকেন্ড পর অপর পাশ হতে এক গম্ভীর পুরুষালী কণ্ঠের প্রত্যুত্তর এলো। আসছি। কথাটি বলার কিছু মুহূর্ত অতিবাহিত হতেই হঠাৎ ধবধবে শ্বেত শুভ্র পাঞ্জাবি পায়জামা পরিহিত, চোখে রিংলেস চশমা, ডান হাতে আইফোন এবং বাম হাতে খুব সুন্দর একটি অ্যাপেল হ্যান্ডওয়াচ পরা লম্বা সুদর্শন একজন যুবক এসে হাজির হলো। রায়হান নন্দিনীকে বলল, ও হচ্ছে আদিত্য, আমার ফ্রেন্ড। আর মেহরাবকে তো চেনই। আদিত্যকে বলল, ও হলো নন্দিনী, আমাদের প্রতিবেশী। ও, বলেই আদিত্য নন্দিনীর মুখোমুখি দাঁড়ালো। ভদ্রতাসূচক গম্ভীর কণ্ঠেই বলল। হাই। নন্দিনীও ভদ্রতা বজায় রাখার জন্য বলল, হ্যালো। ওদের হাই হ্যালো পর্ব শেষে রায়হান বলল, আজকের পার্টিতে নন্দিনী একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে আদিত্য। ভালো। আদিত্য, তুই ওর সাথে গিটারটা একটু কর না প্লিজ। তুই তো খুব ভালো গিটার বাজাতে পারিস। আদিত্য দোনোমনো করল। রায়হান বুঝতে পেরে বলল, আরে আমরাই তো গেস্ট হয়েই এসেছি, তাতে কি গিটার বাজানোই যায়? তাছাড়া আজ কত দিন তোর গিটার বাজানো শুনি না। তাই ভাবলাম নন্দিনীর গলায় রবীন্দ্রসঙ্গীত আর তোর গিটার বাজানো একসঙ্গে শুনবো। প্লিজ তুই না করিস না আদিত্য। আদিত্য গম্ভীর হয়ে অনেকক্ষণ কিছু একটা ভেবেই বলল। ঠিক আছে। রায়হান খুশি হয়ে গেল নন্দিনীর জন্য কিছু করতে পেরে। আদিত্য কোনো ভনিতা করল না। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে নন্দিনীকে সরাসরি জিজ্ঞেস করলো, তা কি গান গাইবেন আপনি? তুমি রবে নীরবে। ঠিক আছে, তা কোন স্কেলে বাজাবো বলে দেবেন। এ মেজরেরই দিন। রায়হান আদিত্য আর নন্দিনীর হালচাল দেখল। অদিতি আর ফাল্গুনী, তবে ওরা সবটা সময় চুপ রইল। আজ অদিতি আদিত্যের সঙ্গে নন্দিনীকে পরিচয় করিয়ে দিল না। খুব স্বাভাবিক থাকলো ওরা তিনজন, যেন ওরা কেউ কাউকে চেনেই না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আদিত্য নন্দিনীকে চিনল, নন্দিনী আদিত্যকে চিনতে পারল না। তবে আজ আদিত্যের মুখে মাস্ক ছিল না। আদিত্য নামটা শুনতেই নন্দিনী ভেবেছিল পৃথিবীতে এক নাম কতজনেরই তো হয়, তাই সে আর আদিত্যকে নিয়ে এত ঘাটল না। তাছাড়া আজ অদিতি আর ফাল্গুনীকেও খুব স্বাভাবিক দেখালো। ওরা যে ভাই বোন সেটা কেউ বুঝতে পারল না, নন্দিনীও না। অতঃপর মহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতে স্টেজে নন্দিনীর ডাক পড়ল। নন্দিনী স্টেজে উঠে প্রথমে ওর পরিচয় দিল, তারপর সুমধুর কণ্ঠে গান ধরল। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নন্দিনীর সুমধুর কণ্ঠ আর আদিত্যের গিটারের তারের জাদুকরী সম্মোহন কিছুতেই যেন কাটতে চাইল না। দর্শক শ্রোতাদের সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগলো। মনেই হচ্ছে না ওরা আজ স্টেজে প্রথমবার একসঙ্গে পারফরমেন্স করছে। মনে হচ্ছে ওদের বোঝাপড়া বহুকাল বহুদিনের। গান গাওয়া শেষে নন্দিনী সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আদিত্যকে বলল, থ্যাংক ইউ ভাইয়া।
আদিত্য নন্দিনীর দিকে এক পলক তাকালো। নন্দিনীর মুখের মিষ্টি হাসি দেখে গম্ভীর স্বরে বলল। আমায় থ্যাঙ্কস কেন দিচ্ছেন নন্দিনী ফুল? আদিত্যের মুখ থেকে নন্দিনী ফুল শব্দটি শুনতেই নন্দিনী চমকালো। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনি এত ভালো না গাইলে কেউ শুনতো নাকি? রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষে নন্দিনী ঘুমাতে চলে গেল। আনমনেই ফোনটা একবার চেক করলো। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এসেছে। নন্দিনী হোয়াটসঅ্যাপ চেক করতেই দেখলো অদিতি তার ফোনে আজকের করা পারফরমেন্স ভিডিওটি সেন্ড করেছে। নন্দিনী উদ্গ্রীব হয়ে সাথে সাথে ভিডিওটি ওপেন করে দেখতে লাগলো। মুগ্ধ হয়ে আনমনেই বলল, মাশাআল্লাহ, আজকের গানটা অসাধারণ হয়েছে। নন্দিনীর বারবার ভিডিওটি দেখতে লাগলো। এতকাল সে গান গেয়েছে কিন্তু কখনো এমন মনোমুগ্ধকর লাগেনি শুনতে। ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ নন্দিনীর চোখ বারবার চলে যাচ্ছে আদিত্যের দিকে। কিন্তু কেন নন্দিনী নিজেও জানে না। নন্দিনী হঠাৎ কি মনে করে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিওটা ওয়াসিফকে সেন্ড করলো। ওয়াসিফ তখন অনলাইনেই ছিল। কিছুক্ষণ পূর্বে নাহিদা শিকদারের সঙ্গে কথা বলেছিল। ভিডিওটা সেন্ড করতে ওয়াসিফ সঙ্গে সঙ্গে সিন করলো। নন্দিনী অবাক হলো। মিনিট দুয়েক পর ওয়াসিফ ভিডিওতে একটি থামস আপ স্মাইলি দিল। নন্দিনী অবাক হলো। 5 মিনিটের ভিডিওটি মাত্র 2 মিনিটে কি করে দেখে শেষ করলো ওয়াসিফ, তা একমাত্র ওই জানে। মনটা মলিন হয়ে গেল, চোখে জল এসে গড়ালো চিবুক বেয়ে। বেশি কথা বাড়ালো না নন্দিনী। অশ্রুসিক্ত নয়নে গুড নাইট লিখে সেন্ড করে সাথে সাথে ফোনটা অফ করে 2 চোখ বুঝে শুয়ে পড়লো। তার মনটা খারাপ হলেও মনটা কেমন যেন করছে, ভীষণ অস্থির অস্থির লাগছে। হাজারবার চেষ্টা করার পরেও রাতে ঘুম এলো না নন্দিনীর। বারবার মনে পড়ছে ওই ধপধপে শ্বেত শুভ্র পায়জামা পাঞ্জাবি পরিহিত আর রিমলেস চশমা পরা ওই মুখটা। নন্দিনী বিড়বিড় করেই বলল, নামটা যেন কি? ও হ্যাঁ, আদিত্য। ওনার নাম আদিত্য চৌধুরী। বলেই নন্দিনী বালিশের পাশ থেকে হাতড়ে মোবাইলটা নিয়ে ওপেন করলো। আনমনে ফেসবুক স্ক্রল করে আদিত্যের নামে সার্চ দিতে সঙ্গে সঙ্গে প্রোফাইলে চলে এলো। নন্দিনী প্রোফাইল নেম দেখলো আদিত্য চৌধুরী। রায়হান, আরমান, অদিতি, ফাল্গুনী সহ প্রায় 40 জনের মতো মিউচুয়াল ফ্রেন্ড। নন্দিনী হঠাৎ বলল, আচ্ছা, এই আদিত্য চৌধুরী আর অদিতির ভাই আদিত্য একজনই নয় তো? ওদের সাথেও দেখছি অ্যাড আছে। যদি এই আদিত্য চৌধুরী যদি অদিতির ভাই হয়ে থাকে, তাহলে ওরা কেন আজ আমায় পরিচয় করিয়ে দিল না? ওদের 3 জনকে দেখে তো মনে হলো না যে তারা পূর্ব পরিচিত। নন্দিনী কৌতূহলী হলো। ভাবতে লাগলো তখন কেন রায়হানকে জিজ্ঞেস করলো না আদিত্যের ব্যাপারে। তাহলে তো সবটাই জানা যেত। তাছাড়া চেহারায় অদিতির সাথেও মিল রয়েছে কিছুটা। গড়নে গাড়নে অদিতির ভাইয়ের মতোই বডি বিল্ডার টাইপের লাগছিল। কারণ অদিতি ভাইয়ের শরীরের গঠনও প্রায় সেম। নন্দিনী চিন্তিত হলো। তখন গান প্র্যাকটিস করায় মনোযোগ দেওয়ায় আদিত্যকে নিয়ে ভাবার সময় পেল না। কিন্তু এখন বারবার আদিত্যের কথা মনে পড়ছে। নন্দিনী ফের মনে মনেই বলল, ইনি কি সত্যি অদিতির ভাই আদিত্য? আচ্ছা, তাহলে আজ অদিতি ফাল্গুনি কিছু বলো না কেন? আজ তো খুবই স্বাভাবিক দেখালো ওদেরকে। মনেই হচ্ছিল না যে ওরা ভাই বোন। তাছাড়া ওদেরকে কথা বলতেও দেখা যায়নি। আচ্ছা, আমার কি কোথাও ভুল হচ্ছে? এক নামের একে চেহারা কাঠামোর কত জনেরই তো থাকতে পারে। হতে পারে অদিতির কেউ না কেউ হলে তো পরিচয় করিয়ে দিত। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ নন্দিনীর চোখ পড়ল প্রোফাইলের ওপরের কাভার পিকটাতে। আজকে ওর সাথে পারফরমেন্স করার একটি পিক আদিত্য কাভার পিক করেছে। নন্দিনী একটু নয় একটু বেশি অবাক হলো। পিকটা অসাধারণ সুন্দর হয়েছে, কিন্তু সবটা দেখা যাচ্ছে না কারণ আদিত্যের প্রোফাইল লক করা। নয়তো নন্দিনী পিকটা সেভ করে নিত। এত সুন্দর একটা পিক সেভ না করলেই নয়, আর না হয় স্ক্রিনশট করে নিত। কিন্তু লক করার কারণে সেটাও সম্ভব হচ্ছে না। নন্দিনী হঠাৎ কি মনে করে আদিত্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। পাঠিয়েই নন্দিনী অবাক হলো নিজের প্রতি, কারণ সে এমনটা কখনোই করে না। তাছাড়া যেখানে প্রয়োজন ব্যতীত সে ফোনই ধরে না, আর সেখানে কাউকে কল মেসেজ কিংবা রিকোয়েস্ট পাঠানোটা এক ধরনের বিস্ময়কর বিষয়। কিন্তু নন্দিনী আজ কোনো প্রকার সংকোচবোধ না করেই পাঠিয়ে দিল ফ্রেন্ড রিকোয়েস্ট। হয়তো পিকটা নেওয়ার আশায়। হঠাৎ মনে মনে বলল, রিকোয়েস্টটা দ্রুত রিমুভ করে দিই কি না কি ভেবে বসে আল্লাহই জানেন। মানুষটা ছেঁচড়া মেয়েও ভাবতে পারে। থাক, পিকচারটা লাগবে না। নন্দিনীর ভাবনার মাঝে আদিত্য রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল লিস্টে মিউচুয়াল ফ্রেন্ড থাকায়। নন্দিনী বিস্মিত হয়ে আদিত্যের প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে আদিত্যের প্রোফাইল পিক, কভার পিক সব দেখলো।
আনমনেই আদিত্যের রিসেন্ট একটি পিকচারে লাইকও দিল। হঠাৎ আর একটি অভাবনীয় কাজ করে ফেলল নন্দিনী। ইনবক্সে গিয়ে সে টাইপ করে সেন্ড করে দিল। থ্যাঙ্কস। সেন্ড করার পর নন্দিনীর মাথা ঘুরে উঠল। আবেগের বশীবর্তী হয়ে এসে কি করে ফেলল? আজ তার হয়েছেটা কি? সাথে সাথে কাল বিলম্ব না করে সে মেসেজটা রিমুভ করতে নিতেই হঠাৎ অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো। এই মেয়েটা তো সারাক্ষণ থ্যাঙ্কসই বলেছে। লজ্জায় নন্দিনীর মৃদুর গাল জোড়া রাঙা হয়ে গেল। সে একটি মৃদু হাসির স্মাইলি দিল। হঠাৎ মনে পড়ল আদিত্য কি তাকে চিনতে পেরেছে, কিন্তু কিভাবে? তার নাম দেখে? তার নাম আদিত্য মনে রেখেছে? পরের দিন ভার্সিটিতে গিয়ে নন্দিনী আনমনেই এদিক সেদিক তাকালো, কিন্তু কেন নন্দিনী বুঝতে পারছে না। ইন্ট্রোভার্ট প্রকৃতির মেয়ে নন্দিনী এমনটা কখনোই হয়নি, কিন্তু কাল থেকে কেমন যেন তার অস্থির অস্থির লাগছে। নন্দিনীর মন বলছে আদিত্য হয়তো আজও ভার্সিটিতে আসবে। আনমনেই বলল, আচ্ছা, উনি কি আজ ইউনিভার্সিটিতে আসবেন নাকি আসবেন না? কথাটি বলেই নন্দিনী নিজেকে নিজেই বকা দিল। আজব, উনি কেন আসবেন? উনি কি এখানে পড়াশোনা করেন নাকি? তবু নন্দিনী এদিক সেদিক তাকিয়ে আদিত্যকে খুঁজল। নন্দিনীর মন বলছে আদিত্য আসবে। নন্দিনী আজ ক্লাসে অমনোযোগী। ক্লাসরুমের সিটে বসে ভেবেই চলেছে আদিত্যের কথা। বারবার আদিত্যকে ভুলতে চাইলেও খালি আদিত্যের গম্ভীর মুখ আর ধূসর মনের চোখচোরা ভেসে উঠছে তার অক্ষিপটে। আজ তার মন নেই ব্ল্যাকবোর্ডের টিচারের আঁকা ডায়াগ্রামটার দিকে। সত্যি আজ এরকম কেন করছে ও? মনে মনে ভাবলো, আমার কি সত্যি এমন করাটা আদৌ উচিত? আমি তো সেই কবে থেকেই ইচ্ছা অনিচ্ছা একজনের সাথে কমিটেড। তাছাড়া তাদের এই রিলেশন সম্পর্ক নন্দিনীর রিলেটিভরাও কম বেশ সকলেই জানে। আরও 3 বছর পর বড়সড় বিয়ের আয়োজন করে নন্দিনীকে নিয়ে যাবে ওয়াসিফের পরিবার। ওয়াসিফ সম্পর্কে নন্দিনীর মামাতো ভাই, আর ওয়াসিফের সঙ্গে নন্দিনী আজ থেকে 2 বছর ধরে এঙ্গেজড। এত কিছুর পরে অন্য ছেলের কথা ভাবাটা তার কি ঠিক হচ্ছে? কিন্তু নন্দিনী তার অস্থির মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। নন্দিনী এবার নিজের উপর চরম বিরক্ত হয়ে বলল, ধুর, আজ এত ভেবে কাজ নেই। অদিত্য আমার কে? আমার জন্য এত চিন্তা ভাবনার কি আছে? যত সব। কথাটি বিড়বিড় করে বলে মনকে প্রবোধ দিয়ে টিচারের দিকে মনোযোগ দিল। কিন্তু বেপরোয়া মন তবু শান্ত হলো না। তবুও আদিত্যের কথা মনে পড়ছে। নন্দিনী যে আজ ক্লাসে অমনোযোগী সেটা অদিতি আর ফাল্গুনি টের পেল। অদিতি নন্দিনীর পেটে গুঁতো দিয়েই বলল, কিরে, আস্তির কি হয়েছে বলতো? ক্লাসে মনোযোগ দিচ্ছিস না কেন? নন্দিনী থতমত খেয়ে বলল, কিছু না। তোর কি হয়েছে নন্দু? শরীর ঠিক আছে? আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে অদিতি। কার জন্য? নন্দিনী আমতা আমতা করলো সে কিভাবে বলবে ওই যুবকটার জন্য। অদিতি নন্দিনীকে পর্যবেক্ষণ করে বলল, ওয়াসিফ ভাইয়া নাকি কাল তোর সাথে গিটার বাজিয়ে পারফরমেন্স করা সেই ছেলেটির জন্য? মুহূর্তেই নন্দিনীর মেদুর গালজোড়া রাঙা হয়ে গেল। অদিতি নন্দিনীর পিঠে চাপড় মেরেই বলল, নন্দু তুই শেষ। নন্দিনী জিজ্ঞেস দৃষ্টিতে নিক্ষেপ করলো। অদিতি বলল, শেষমেশ তাহলে প্রেমে পড়ে গেলি? মানে? মানে আবার কি? তুই কিন্তু এটা ঠিক করিস নি নন্দু। আমার বডি বিল্ডার ভাইটার কথা তোর মনে রাখা উচিত ছিল। নন্দিনী চোখ রাঙিয়ে বলল, এছাড়া আর কোনো কথা নেই অদিতি। তুই তো বললি অস্থির অস্থির লাগছে। প্রেমে পড়লে অস্থির অস্থির লাগে জানিস না? নন্দিনী চমকাল। সত্যি কি প্রেমে পড়লে অস্থির অস্থির লাগে? তাহলে নন্দিনী কি ওই গম্ভীর মুখ যুবকটার প্রেমে পড়ল? সেজন্যই কি তার অস্থির অস্থির লাগছে? নন্দিনী বিড়বিড় করে বলল, ইম্পসিবল। ফাল্গুনি এতক্ষণ যাবৎ সব শুনছিল, হঠাৎ বলল, নেক্সট টাইম ওই যুবককে দেখলে তোর বুক যদি ধুকপুক ধুকপুক করে তাহলে বুঝবি তুই তার প্রেমে পড়ে গেছিস। নন্দিনী বা খাড়া হয়ে তাকিয়ে রইল। অদিতি বলল, হ্যাঁ রে নন্দিনী, প্রেমে পড়লে বুক ধকপক করে আর অস্থির অস্থির লাগে, কিন্তু ভালো লাগে না। সারাক্ষণ সেই মানুষটাকেই মনে পড়ে। নন্দিনী ঘামতে লাগলো। ওদের সব কথাই তো তার সাথে মিলে যাচ্ছে। তাহলে সে কি তবে সত্যি সত্যি আদিত্যের প্রেমে পড়ে গেছে? এটা কিভাবে পসিবল? মাত্র এক দেখায় কিভাবে প্রেমে পড়ে? আর তা না হলে তার অস্থির অস্থির লাগছে কেন? এমনটা তো হওয়ার কথা নয়। কই ওয়াসিফের জন্য তো তার এমনটা হয় না, বরং বিরক্ত লাগে ওকে। নন্দিনী বিড়বিড় করে বলল, এক দেখায় কিভাবে প্রেম হয়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। নন্দিনী কেঁপে উঠল। ফাল্গুনি বলল, প্রেম রোগে আক্রান্ত হয়েছে আমাদের নন্দু বেবি। কংগ্রাচুলেশনস জানা অদিতি। অদিতি মন খারাপ করে বলল, তাহলে আমার বডি বিল্ডার ভাইটার কি হবে নন্দু? তুই এতটা সেলফিশ কিভাবে হলি?
ভার্সিটি শেষে বাসায় ফিরল নন্দিনী। গাড়ি থেকে নামতে আচমকা দৃষ্টি চলে গেল রোডের ওপরের আকাশি রঙা বাড়িটার মেন গেটের দিকে। রায়হানের সাথে আদিত্য আর মেহেরাবকে দেখে নন্দিনী দাঁড়িয়ে পড়ল। ওরা তিনজনই কথা বলতে বলতে বের হচ্ছে বাসার গেট দিয়ে। আদিত্য বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। দেখেই বোঝা যাচ্ছে মানুষটা কত ব্যস্ত। আদিত্য আজ কালো রঙের টি শার্ট পরেছে, সুঠাম সুদর্শন দেহে স্পষ্ট ফুটে উঠেছে কালো রংটা। আদিত্যকে দেখে নন্দিনীর বুকে ধুকপুকানি এক অস্থিরতা শুরু হলো। হঠাৎ মনে পড়ল অদিতি আর ফাল্গুনের কথা। নন্দিনী প্রচণ্ড ঘামতে লাগলো। কথা বলতে বলতে একসময় রায়হান থেকে বিদেয় নিয়ে আদিত্য মেহেরাবকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। তবে নন্দিনীকে খেয়াল করেছিল কিনা সেটা নন্দিনী জানে না। আদিত্য যেতেই নন্দিনীর অস্থিরতা কমলো। হঠাৎ নন্দিনীর মনে হলো তার পাশ দিয়ে আদিত্য নয়, বরং একলা সুখ যেন ফানুষের মতো উড়ে গেল। হঠাৎ তার শীত দ্বারা বেয়ে সর্পিল গতিতে হিমস্রোত বয়ে গেল। রাতে ডিনার শেষে নন্দিনী শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আদিত্যের কিছু পিক তার নিউজ ফিডে এলো। আজকে তোলা বেশ কয়েকটি পিকচার কিছুক্ষণ পূর্বে আপলোড করেছে আদিত্য। গায়ে সে কালো রঙের টি শার্টটি, চমৎকার প্রতিটি পিকচার। নন্দিনী প্রতিটি পিকচার জুম করে দেখলো। না, ভালোই লাগছে মানুষটাকে দেখতে। ব্যক্তিত্ব এবং চেহারায় আলাদা কিছু একটা রয়েছে যেটা নন্দিনীকে বারবার টানছে। বিশেষ করে সমুদ্র পৃষ্ঠের চোরাবালির ন্যায় ধূসর মনের চোখ জোড়ায়। বেশ কিছুক্ষণ পরের কথা, নন্দিনীর প্রয়োজনীয় কিছু বই লাগবে। সে তার আম্মুকে বলে নীল খেতে চলে গেল। অদিতি আর ফাল্গুনেরও আসার কথা ছিল। তাদের দেরি দেখে নন্দিনী তার প্রয়োজনীয় বইগুলো খুঁজতে খুঁজতে ওদের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু নন্দিনী আসার প্রায় আধা ঘন্টা পার হয়ে গেলেও ওরা দুজন এলো না। নন্দিনী ফোন দিল অদিতিকে। রিসিভ করতেই অদিতি বলল, হ্যালো নন্দিনী, কই তোরা? তুই কি নীল খেতে? হ্যাঁ, আধ ঘন্টা যাবত অপেক্ষা করছি। তোদের আসতে আর কতক্ষণ লাগবে সময়? অদিতি হঠাৎ কাঁদো কাঁদো ভাবে গলায় এনে বলল, নন্দুরে, আমি তো আসতে পারবো না। কেন, কি হয়েছে তোর? আর বলিস না নন্দু, আমার হঠাৎ ভীষণ মাথা ব্যথা শুরু হয়েছে। আরো আগে বলিসনি কেন? আমি তো চলে এলাম, এখন কি হবে? সরি নন্দু, ভুল হয়ে গেছে। তুই বরং তোরগুলো কিনে চলে আয়, রাগ করিস না প্লিজ। নন্দিনী রাগ করে সংযোগ বিচ্ছিন্ন করলো। এটা কেমন কথা, আসবে বলে আসলো না। লাইব্রেরিটা বিশাল বড় হওয়ায় নন্দিনীর আগে গজগজ করতে করতে লিস্ট অনুযায়ী তার প্রয়োজনীয় বইগুলো খোঁজায় মন দিল। হঠাৎ কেউ একজনের শক্তপোক্ত বুকের সঙ্গে অসতর্কতা বশত ধাক্কা খেয়ে কপালে জোরে সোরে ব্যথা পেল। নন্দিনী কপাল ধরে আহ করে উঠল, রেগে উঠল, বলল, খাম্বার মতো দাঁড়িয়ে থাকেন কেন? চোখে দেখেন না নাকি মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে মন চায়? যত সব ফাউল। কোথা থেকে আসে এইসব ক্যারেক্টারলেসগুলো? কথাটা শুনতেই অপর ব্যক্তিটি চুপ করে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। আদিত্যের জীবনেও তুত কালার কিংবা জলপাই কালার পছন্দ ছিল না, কিন্তু নন্দিনীকে যতই এই কালারগুলোতে দেখছে ততই অবাক হচ্ছে। নন্দিনীকে এই রূপে দেখা মাত্রই আদিত্য ঘুরে চলে গেল। নন্দিনী আর জলপাই কালারের শাড়ি পরেছে, বেশ মানিয়েছে তার গোল গাল ছিমছাম দেহে। শাড়ির সাথে ম্যাচিং করে চোখে আজও গাঢ় সবুজ রঙের কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক পরেছে। খাম্বার মতো দাঁড়িয়ে থাকা লোকটির প্রত্যুত্তর না পেয়ে নন্দিনী চোখ তুলতেই দেখলো আদিত্য তার সামনে বই হাতে দাঁড়িয়ে আছে। নন্দিনী ভাবাচাকা খেয়ে রাগটা গিলে আমতা আমতা করে বলল, আদিত্য আপনি? নন্দিনীর কথা সম্বিত ফিরতে আদিত্য বলল, হ্যাঁ নন্দিনী ফুল। প্রথম দিনের নয় আজও আদিত্যের মুখ থেকে নন্দিনী ফুল নামটি শুনতেই নন্দিনী হকচকালো। আমতা আমতা করে বলল, সরি। সরি বলার কিছু হয়নি, দেখে শুনে হাঁটবেন তো। আসলে বই খোঁজায় মন দিয়েছিলাম তো, তাই আপনাকে খেয়াল করিনি। আচ্ছা ওকে। বলেই আদিত্য অন্যদিকে চলে গেল। অদিতি তার আর ফাল্গুনের বই কেনার জন্য আদিত্যকে এই ঠিকানায় পাঠিয়েছিল। কাকতালীয়ভাবে ফের আদিত্য আর নন্দিনী দুজনে দেখা হয়ে গেল। আদিত্য বইগুলো নিয়ে বিল পে করে ছবি আঁকার জন্য কিছু সামগ্রী কিনতে অন্য পাশে শপে চলে গেল। অদিতি খুব করে বায়না করেছিল, তাই বাধ্য হয়ে ছবি আঁকার সামগ্রীগুলো কিনতে হচ্ছে আদিত্যকে। অন্যদিকে নন্দিনী আরেকটা বই টেনে উল্টে পাল্টে দেখতে লাগলো। ওই বইটা রেখে আরেকটা বই টান দিতেই হঠাৎ আরেকটা হাতও সেই বইটা নিজের দিকে টান দিল। নন্দিনী চমকে উঠে পাশ ফিরতে হঠাৎ অপর ব্যক্তিটি বলে উঠল, আরে নন্দিনী তুই? তানভীকে এখানে দেখে নন্দিনী অবাক হয়ে বলল, হ্যাঁ আমি।
তা তুই এখানে কি করছিস? বই কিনতে এসেছি, ও, কার সাথে? আমার কাজিনের সাথে। ও, সবগুলো বই নিয়েছিস নন্দিনী? নিয়েছি, আরও কয়েকটা বাকি আছে। ভাবলাম সেই সাথে কয়েকটা উপন্যাসের বইও কিনে ফেলি। সব সময় তো নীলক্ষেতে তেমন একটা আসার সুযোগ হয় না। ভালো। তুই কার সাথে এসেছিস? একা এলাম। অদিতি আর ফাল্গুনি আসেনি? ওরা আসার কথা থাকলেও আসেনি। ও, সমস্যা নেই, আমি তো আছি, চলবে না? নন্দিনী হেসে উঠে বলল, দৌড়াবে। আরে রাজনন্দিনী যে। রায়হানকে এখানে দেখে নন্দিনী চমকালো। জি। তানভি বলল, রায়হান ভাইয়া মানে আমার কাজিন, আমি ওনার সাথে এসেছি নন্দিনী। ও, রায়হান বলল, তুমি হঠাৎ? বই কিনতে এলাম। ও, আমিও তানভীর বই কিনতে এলাম, সাথে আদিত্য এসেছে। ও, আপনার না এই সপ্তাহে চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, তবে আরও কিছুদিন থাকবো আদিত্যের জন্য। ওর কিছু কাজ বাকি রয়েছে এখানে, বিয়ে শাদী সংগঠিত আর কি, তারপর একসঙ্গে ফিরবো। নন্দিনীর হঠাৎ কেমন যেন লাগলো। ও আচ্ছা। বলে যে যার মতো বই খুঁজে নিল। নন্দিনী বিল পে করে ওদের আগে আগে দ্রুত বেরিয়ে পড়ল। ফের আদিত্যের মুখোমুখি কিছুই হতে চায় না সে। আদিত্যের বিয়ে শাদীর কথাটা শুনতেই তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। নন্দিনীর হঠাৎ ভীষণ মাথা ব্যথা শুরু হলো। প্রায় কিছুটা দূরে একটা কফি শপ রয়েছে। কফি শপে ঢুকে নন্দিনী একটা কোল্ড কফি অর্ডার করলো। তার এখন কফি ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর কফি এলো। নন্দিনী কফিতে চুমুক বসাতেই হঠাৎ সেখানে এসে ঢুকলো রায়হান আর তানভি। ফের দেখা হতে রায়হান বলল, কি রাজনন্দিনী, আজ তোমার সাথে বারবার দৈবক্রমে দেখা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি বলো তো? নন্দিনী মুচকি হাসলো। তানভি বলল, তোমার আপত্তি না থাকলে আমরা নন্দিনীর সাথে বসি ভাইয়া। ঠিক আছে বস। আদিত্য খাবার অর্ডার করে এদিকে আসতে রায়হান বলল, আদিত্য এখানে আয়। আদিত্য সোজা এগোতেই প্রথমে নন্দিনীকে চোখে পড়ল। আদিত্যকে দেখে নন্দিনী অর্ধেক কফি পান করে রায়হানকে বলল। তো আপনারা থাকেন, আমি আজ উঠি। তানভি বলল, সে কি নন্দিনী, উঠছিস কেন? আমরা একসাথে যাব, দাঁড়া। আমার খাওয়া হয়ে গেছে তানভি, দ্রুত বাসায় ফিরতে হবে, আব্বু বারবার ফোন দিচ্ছে। রায়হান বলল, সমস্যা নেই, আমরা সবাই যেহেতু একই এরিয়ার, সবাই না হয় একসাথেই যাব। আদিত্য ড্রপ দেবে আমাদেরকে। নন্দিনী দোনমনো করলো। তানভি বলল, নন্দিনী একসাথে যাব প্লিজ, না করিস না, বস। বাধ্য হয়েই নন্দিনী বসলো। আদিত্য নন্দিনীর মুখোমুখি বসলো। রায়হান আদিত্যকে নন্দিনীর জন্য অর্ডার দিতে বলল। খাবার আসতে আদিত্য সবাইকে খাবার সার্ভ করে দিল। সবাই খাবার মনোযোগ দিল। নন্দিনীর কিছুই খেতে ইচ্ছে করছে না। রায়হান আর তানভীর জোড়াজোড়িতেই ভদ্রতা বজায় রাখার জন্য একটু একটু করে খাচ্ছে। তবে নন্দিনীর কেমন যেন অস্বস্তি হচ্ছে। দুদিনের চেনা জানা মানুষের থেকে হুট করে খাওয়াটা কেমন যেন অস্বস্তিকর। আদিত্য বুঝতে পেরেই বলল। আপনি ঠিক আছেন মিস নন্দিনী? নন্দিনী হকচকিয়ে বলল, জি। আনকমফোর্টেবল ফিল করছেন মেবি? না না, আমি ঠিক আছি। রায়হান বলল, আর রাজনন্দিনী, আনকমফোর্টেবল ফিল করার কি আছে, আমরাই তো। আর তুমি তো আদিত্যকে চেনো। আরও কিছু একটা বলতে নিতেই আদিত্য রায়হানকে থামিয়ে দিল। নন্দিনী সবার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তবু আদিত্যের সামনে বসে থাকতে পারছে না। কেমন যেন অস্থির অস্থির লাগছে, আর বুকটা ধুকপুক ধুকপুক করছে। নন্দিনী ঘেমে গেল। আদিত্য ফোন দেখতে দেখতে কফিতে চুমুক দিচ্ছিল। তবে তার তীক্ষ্ণ এবং সূক্ষ্ম দৃষ্টি দ্বারা বুঝতে পারল নন্দিনী নার্ভাস তার উপস্থিতিতে। আদিত্য এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নন্দিনীর দিকে। দুজনের দৃষ্টি বিনিময় হতে নন্দিনী ঘাবড়ে গেল। আদিত্য বুঝতে পেরে হাত বাড়িয়ে একটি টিস্যু দিয়েই বলল, নার্ভাস হওয়ার কিছু নেই, রিল্যাক্স। আপনি ঘেমে গেছেন, ঘাম মুছে নিন। খাওয়া দাওয়া শেষে নন্দিনী দ্রুত বেরিয়ে একটি রিক্সা নিল। রায়হান বলল, রিক্সায় যাবে? জি ভাইয়া। গাড়ি আনোনি? না ভাইয়া। নন্দিনী বারবার ভাইয়া ডাক্তার রায়হানের পছন্দ হচ্ছে না, তবু হজম করছে। তানভি বলল, নন্দিনী আমার মতোই, বুঝেছো ভাইয়া, গাড়ি পছন্দ করে না, রিক্সা চড়তে পছন্দ করে, তাই তো আমাদের এত বিপদ এসে হাজির হয়। নন্দিনী মুচকি হেসে বলল, গাড়িতে বসলে কাছ থেকে তেমন একটা প্রকৃতি দেখা যায় না, রিক্সা চড়লে যতটা দেখা যায়। রায়হান বলল, তা ঠিক, তবে সন্ধ্যা হয়ে আসছে।
একা একা যেও না, আমাদের সাথে আদিত্য তোমাকেও ড্রপ করে দেবে। নন্দিনী ঘাবড়ে গিয়েই বলল। না না, লাগবে না, ঠিক আছে আমি। নন্দিনীর সমস্যাটা আদিত্য বুঝতে পারল না, তবে নন্দিনী যে কেবল জল পালাই পালাই করছে সেটা বুঝতে পারল। রাশভারী কণ্ঠেই বলল। গাড়িতে উঠে বসুন, কোনো কথা নয়। নন্দিনী কেঁপে উঠল। আদিত্য ফের বিড়বিড় করে বলল। ওই দিন একবার দুর্ঘটনা ঘটেছে, আজও যে ঘটবে না তার কি গ্যারান্টি? নন্দিনী শুনতে পেল না। রায়হান বলল। নন্দিনী, তুমি বরং ফ্রন্ট সিটে বসো, আমি তানভীরের সাথে পেছনে বসি। নন্দিনী দোনো মনো করলো। আদিত্য বুঝতে পেরে বলল। দ্রুত বসুন, সন্ধ্যা আসছে। নন্দিনী আর কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো আদিত্যের সাথে ফ্রন্ট সিটে বসলো। নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে আদিত্য ড্রাইভ শুরু করলো। নন্দিনী কেমন যেন গুটিয়ে গেল। সেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ এইসবের কথা হঠাৎ মনে করতে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কেন যে সেই দিন ছ্যাঁচড়া মেয়েদের মতো সে এমন কাজ করলে বুঝতে পারছে না। এখন আদিত্যের সামনে ভীষণ লজ্জা লাগছে। ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আদিত্য নন্দিনীকে লক্ষ্য করছিল। নীরবতা ভেঙে হঠাৎ বলল। আপনি কি লজ্জা পাচ্ছেন নন্দিনী ফোন? নন্দিনী ভরকালো, ফের বলল। নাকি অন্য কিছু নিয়ে চিন্তিত? ও কিছু না, আসলে আম্মু টেনশন করছে। আপনার আম্মুকে রায়হান বলে দেবে, সমস্যা নেই। নন্দিনী মাথা নিচু করে বলল। আম্মু ছেলে মানুষ পছন্দ করে না, রায়হান ভাইয়ের কথা শুনলে ভীষণ রাগ করতে পারে। পরে বাসা থেকে আর বের হতে দিবে না, তাই তো? নন্দিনী মাথা নাড়ল। আদিত্য কিছু একটা বুঝলো। নাহিদা শিকদার সম্পর্কে পূর্ব থেকে সে কিছুটা অবগত। কেন পছন্দ করেন না? ওনার মেয়েকে কেউ পটিয়ে ভাগিয়ে নিয়ে যাবেন বলেই শব্দহীন হাসল। নন্দিনী প্রথম আদিত্যকে হাসতে দেখল। কি অপূর্ব মানুষটার হাসি। সে মাথা নেড়ে পূর্বের ন্যায় এইবারও হ্যাঁ বোঝালো। বাসার কাছাকাছি পৌঁছাতেই ওরা তিনজন নেমে পড়ল। আদিত্য শেষে নামলো। নন্দিনীদের বাসায় সিকিউরিটি গার্ডের মাধ্যমে নন্দিনীর বইগুলো উপরে পাঠিয়ে দিল। সন্ধ্যা হয়ে রাত নেমেছে। সড়ক বাতি জ্বলে উঠেছে পথের দুধারে। আকাশে থালার মতো গোল চাঁদ উঠেছে। রাত হওয়ার দরুন রাস্তা অন্ধকার। দূর থেকে সোডিয়াম বাতির নিয়ন আলো নন্দিনীর মুখে এসে পড়েছে। আদিত্য টেকনিক্যালি অন্ধকারে দাঁড়িয়েছে। অসতর্কতা বশত উপর থেকে নাহিদা শিকদার নিজের মেয়ের সাথে কোনো ছেলেকে দেখলে কি না কি ভেবে বসেন তার কোনো ইয়ত্তা নেই। মহিলা যা জল্লাদ। আদিত্যের তো কিছুই হবে না, বরং নন্দিনীকেই জবাবদিহি করতে হবে। শেষমেশ মেয়েটাকে ঘর থেকে বের হতে দিবে না। আদিত্য শেষবারের মতো নন্দিনীর দিকে তাকালো। জলপাই কালারের শাড়ি পরিহিত ছিমছাম গড়নের নন্দিনীকে আজ বড্ড মিষ্টি লাগছে। এছাড়াও নন্দিনীকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, তবে বিষণ্ণ সুন্দর লাগছে। আদিত্য কেন যেন চোখ ফেরাতে পারছে না। হঠাৎ তার নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। বিষয়টা কি হলো? সে কি তবে নন্দিনীর প্রেমে পড়ে গেল, নাকি শাড়ি পরা মিষ্টি মেয়েটার এই রূপ এতদিন কোথায় ছিল? এইসব চিন্তা লুকিয়ে ফেলল হৃদয়। নন্দিনীর দিকে দৃষ্টি রেখে আনমনেই বলে উঠল। চাঁদের ফুলের সৌন্দর্য যখন একসাথে, তখন চোখ ফেরানো দেয়। নন্দিনী হক চকালো। কিছু বললেন? আপনি বুঝবেন না নন্দিনী ফোন। পার হয়ে গেল সপ্তাহখানি। নন্দিনী ভুলেও আদিত্যের সামনে আর পড়েনি। আদিত্য নিজের মতো রয়েছে। তবে আদিত্য এই কয়দিনে এইটুকু বুঝতে পেরেছে নন্দিনীকে তার ভালো লাগে। অবশ্য ভালো লাগার মতোই মিষ্টি একটা মেয়ে নন্দিনী। তাই বুঝি তার বোন অদিতিরও নন্দিনীকে খুব পছন্দ। আদিত্য ভাবল নন্দিনীর এখন আবেগের বয়স হলেও তার আবেগের বয়স অনেক পূর্বেই পেরিয়ে গেছে। তাছাড়া তার বয়স এখন 33 বছর চলছে প্রায়। এছাড়াও তাদের বয়সের ডিস্টেন্সও অনেক। আর নন্দিনী তার বোনের ফ্রেন্ড, তাই সে ভুলেও নন্দিনীকে নিয়ে আলাদা কিছু ভাবতে পারে না। সে ভেবে নিল বাবা মায়ের পছন্দে খুব দ্রুত বিয়ে করে নেবে, তাহলে সব প্রবলেম সলভড। সকাল থেকে নন্দিনীর মন ভালো নেই। অদিতি আর ফাল্গুনে ইদানিং রোজ রোজ ভার্সিটি মিস দিচ্ছে। আজও মিস দিয়েছে। নন্দিনী ফোন করে জানতে পারলো অদিতির ভাইয়ের জন্য আজ মেয়ে দেখতে যাবে তার পরিবার, সাথে অদিতিও যাবে। নন্দিনী হাফ ছেড়ে বাঁচল। এবার অদিতির ভাইয়ের বিয়েটা ভালোই হয়ে গেলে নন্দিনী বেঁচে যায়। অদিতির মাথা থেকেও তার ভাবি হওয়ার ভূত নেমে যাবে। এসব ভাবতে ভাবতে ভার্সিটি শেষে নন্দিনী রিক্সা করে বাসায় ফিরছিল। হঠাৎ মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক পরা কয়েকটা লোক নন্দিনীকে টার্গেট করে 3টি বাইকে চড়ে তার পিছু নিল। নন্দিনী টের পেল না। আদিত্যের ফোনে বারবার কল আসছে। যেখানে মেয়ে দেখতে গেছে সেই মেয়ে তার বাবার বন্ধুর মেয়ে হওয়ায় আদিত্যের বাবা মায়ের এক দেখায় পছন্দ হয়ে গেছে। তাছাড়া মেয়েটা অত্যন্ত সুন্দরী, তাই ওনারা চাইছেন আজই এঙ্গেজমেন্ট সেরে একসাথে আকদও করে ফেলতে।
তার কারণ আদিত্যের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত আদিত্য দেশে রয়েছে আর মাত্র কিছুদিন পরে না হয় সুযোগ বুঝে বড়সড় আয়োজন করে বউ তুলে আনবেন। মা বাবার পছন্দকে গুরুত্ব দিল আদিত্য। দ্রুত রেডি হয়ে নিজেই একা ড্রাইভ করে যাচ্ছিল পাত্রীর বাসায়। রায়হান আর মেহেরাবের সাথেও বেশ কিছুক্ষণ পূর্বে এই বিষয় নিয়ে আলাপ হয়েছিল। ওরা অন্য গাড়িতে আসছে বলে জানিয়েছে, তাই আদিত্যও ফুরফুরে মনে ড্রাইভ করে পাত্রীর বাসায় রওনা দিল। ভাগ্য সুপ্রসন্ন হলে আজ আসর কিংবা বাদ মাগরিবের পরেই এঙ্গেজমেন্ট সহ আকদ হয়ে যাবে তাদের। নির্জন জায়গা এবং সুযোগ বুঝে লোকগুলো এক এক করে বাইক দিয়ে রিকশার পেছনে সজোরে ধাক্কা দিল, যার ফলস্বরূপ নন্দিনী রিকশা থেকে পড়ে গেল রোডে। এতটাই জোরে পড়ল যে নন্দিনী চিৎকার করে উঠে গোঙাতে লাগলো। নন্দিনীর চিৎকার শুনে সাথে সাথে হাতে গোনা বেশ কয়েকজন মানুষ এসে জড়ো হলো। মানুষদের দেখতেই লোকগুলো জোরে বাইক চালিয়ে চলে গেল। লোকগুলো অ্যাক্সিডেন্ট করে প্ল্যান মাফিক কিডন্যাপ করতে চেয়েছিল নন্দিনীকে, কিন্তু লোকজন দ্রুত জড়সড় হওয়ায় সেটা সম্ভব হয়নি, বিধায় ওরা দ্রুত পালিয়ে গেল। আদিত্য সেই মুহূর্তে ওই পথ দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল। মাঝ রাস্তায় বেশ কিছু লোকজনকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির ব্রেক কষে একজন লোককে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এখানে এত মানুষ কেন? লোকটি বলল, মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে কিছুক্ষণ পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। আদিত্য দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যেতে দেখলো একটি মেয়ে রোডে উপর হয়ে পড়ে আছে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে। মেয়েটিকে দেখে আদিত্য নিশ্চিত হলো এটা নন্দিনী ছাড়া আর কেউ নয়। তার মানে মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে নন্দিনী। এই কয়েকদিনে নন্দিনীর সম্পূর্ণ অবয়ব মুখস্থ হয়ে গেছে আদিত্যের, তাই চিনতে একটু ভুল হলো না। আদিত্য দেখলো নন্দিনীর কপালের এক সাইড ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, হাঁটুর কাপড় ছিঁড়ে রক্ত গড়াচ্ছে, ঠোঁট ফেটে তাজা রক্ত লেগে আছে, হাতের কনুইগুলো ছিলে গেছে। ইস, কি একটা বিভৎস অবস্থা! নন্দিনীকে এমত অবস্থায় দেখতে আদিত্যের বুক ধক করে উঠল। আশ্চর্যের ব্যাপার হলো এতগুলো লোক থাকলেও কেউ এগিয়ে আসার দুঃসাহস করছে না। আদিত্য প্রচণ্ড রাগান্বিত হলো সবার ওপর। একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার কোথায় দ্রুত ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তা না করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আদিত্য ভিড় ঠেলে নন্দিনীর কাছে এগিয়ে যেতেই একটা লোক বলল, ভাই কি করছেন? মেয়েটাকে ধরবেন না ভাই। আদিত্য আগুন চোখে তাকালো। কেন? উল্টাপাল্টা কেস খাবেন? মন্ত্রী সাহেবার মেয়ে বলে কথা। ধরলে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হঠাৎ আর একটা লোক বলে উঠল, দেখেন ভাই, মহাভারত সবসময় অশুদ্ধ। আপনাদের থেকে এখন আমায় জ্ঞান নিতে হবে, রাস্কেল। আপনার ভালার জন্যই বলতেছি ভাই, রাগ করবেন না। মেয়েটা নাহিদা শিকদারের মেয়ে, উনি খুব ডেঞ্জারাস মহিলা। আপনি ভালো করলেও উনি ভাববে খারাপ করেছেন। কথাটা অবশ্য সত্য বলেছে লোকটা, মিথ্যে নয়। এমনটা তো প্রথম দিন তাদের সাথে ঘটেছে। লোকটিকে বলল। তাতে কি? আরেকজন লোক বলল, হ্যাঁ, আপনি ওনার সম্পর্কে জানেন না ভাই, তাই ভুল করছেন। জানার প্রয়োজন বোধও মনে করছি না। আর আদিত্য চৌধুরী এসব কেস ফেসকেও ভয় পায় না। পরে পস্তাবেন ভাই। আদিত্য আগুন চোখে তাকাতেই লোকগুলো ভয়ে চুপসে গেল। রাগে আদিত্যের মাথার রগ ফুলে উঠেছে। মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে হয়েছে বলে কি মেয়েটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না? এটা কেমন কথা? আর নাহিদা শিকদার এই কেমন? আদিত্য ঠিক করেছে আজকের পর থেকে নাহিদা শিকদার যাই হোক না কেন সে ওই মহিলাকে পাত্তা দেবে না। এই মহিলার জন্যই আজ নিষ্পাপ মেয়েটার এমন দুরবস্থা। একটা মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিল না। লোকজনের কথা শুনে নন্দিনীর দু চোখ বেয়ে জলপ্রপাতের ন্যায় অঝরে জল গড়াতে লাগলো। নন্দিনী কাঁদতেও যেন ভুলে গেল। আদিত্যের ভীষণ মায়া হলো রোদের ওপর অসহায়ের ন্যায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটার ওপর। আদিত্য সংকোচহীন হাঁটু গেড়ে নন্দিনীর পাশে বসলো। নন্দিনীকে রাস্তা থেকে তুলে পিঠের পেছনে দিয়ে হাত বাড়িয়ে নিজের সাথে মিশিয়ে বসালো। অস্থির কণ্ঠেই বলল, আপনি ঠিক আছেন নন্দিনী? ফোন। নন্দিনী অশ্রুসিক্ত চোখ ছোটা তুলে আদিত্যের দিকে তাকাতেই আদিত্য থমকে গেল। নন্দিনীর জলে টলমল চোখ দুটির চাহনি মন কেড়ে নিল কিয়ৎ মুহূর্তেই। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে জেগে উঠল পুরুষালী সত্তা। আদিত্য নিজেকে ধাতস্থ করল। নন্দিনীর সিক্ত কার্নিশ আঙুলের ডকা দিয়ে মুছে বলল, ইস, কি অবস্থা হয়েছে আপনার নন্দিনী ফুল? নন্দিনীর চোখ জোড়া নামিয়ে ফেলল। আদিত্য ফের বলল, কেন আপনি এত কেয়ারলেস? কেন দেখে শুনে চলাফেরা করেন না? একটু তো দেখে শুনে চলবেন, অন্তত নিজের ভালোর জন্য। কেন প্রাইভেট গাড়ি ইউজ করেন না আপনি? দেখেছেন কি হাল হয়েছে আপনার? নন্দিনী একটা কথারও প্রত্যুত্তর করল না।
তবে এমন একটা সময় আদিত্যকে কাছে পেয়ে নন্দিনী দুঃখে কেটে উঠল। আদিত্যের ভীষণ মায়া হলো, গলার স্বর নরম করেই বলল, নন্দিনী ফুল, আপনাকে হসপিটালে নিতে হবে। একদম সংকোচ বোধ করবেন না, আমার সাথে চলুন। বলেই নন্দিনীকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু নন্দিনী কিছুতেই দাঁড়াতে পারল না। তার হাঁটুর দিকটাই সালোয়ার ছিঁড়ে চামড়া কেটে গেছে, সেখান থেকে গড় করে এখনো অবিরত রক্ত বের হচ্ছে। আদিত্য অস্থির হয়ে গেল ফের রক্ত দেখতেই। পাচাকোলা করে দ্রুত নিজের গাড়িতে তুলে নিল নন্দিনীকে। নিজের শরীর থেকে ব্লেজারটা খুলে নন্দিনীর হাঁটুর ওপর মেলে দিল। অন্যদিকে রিক্সাওয়ালার অবস্থা ভীষণ খারাপ। লোকটা আদৌ বাঁচবে কিনা সেটাও সন্দেহ। আদিত্য দৌড়ে একবার সেখানটায় গেল, কিছু লোকের সাহায্য নিয়ে রিক্সাওয়ালাকে কিছু টাকা দিয়ে চিকিৎসার জন্য দ্রুত পাঠিয়ে দিল নিকটস্থ হসপিটালে। তার আগে রিক্সাওয়ালার কাছ থেকে ঘটনার সূত্রপাতের সকল তথ্য জেনে নিল। গাড়িতে ফিরে দেখল নন্দিনী ব্যথায় কাতরাচ্ছে। আদিত্য ফার্স্ট এইড বক্স বের করে কোনো রকম রক্ত বন্ধ করল। হসপিটালে পৌঁছে নন্দিনীকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু নন্দিনী কোনো মতেই ব্যান্ডেজ করবে না ডাক্তারের হাতে, ব্যথার ইঞ্জেকশনও নিবে না। বারবার বাবা মায়ের কথা জিজ্ঞেস করতে লাগলো। শেষে আদিত্য রেগে গিয়ে একটা কড়া ধমক দিতেই নন্দিনী চুপ হয়ে গেল। অবশেষে আদিত্য সিদ্ধান্ত নিল সে নিজেই নন্দিনীর ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দিবে। মেয়েটা যেহেতু ডাক্তারের হাতে ব্যান্ডেজ করতে চাইছে না, আদিত্য নিজের হাতে নন্দিনীকে একটা ইঞ্জেকশন পুশ করে তার মাথায় হাতের কনুইতে ব্যান্ডেজ করে দিল। দুপায়ের হাঁটুতে তখনও রক্ত ঝরছিল। আদিত্য সংকোচবোধ না করে সেখানেও ব্যান্ডেজ করতে নিলে নন্দিনী বাধা দিল। শেষে আদিত্যের তপ্ত চোখের দৃষ্টি দেখে নন্দিনী চুপ হয়ে গেল। ব্যান্ডেজ করা শেষে আদিত্য নন্দিনীর হাত এবং হাঁটু এক্সরে করে নিল। ডক্টর জানিয়েছে পা ভাঙেনি, তবে আংশিক মুচকে গেছে। এরপর নন্দিনীকে চেক আপ করে ডক্টর মেডিসিন দিলেন। আদিত্য নন্দিনীকে হসপিটালে অ্যাডমিট করতে চাইল, কিন্তু নন্দিনী কিছুতেই অ্যাডমিট হবে না। আদিত্য শেষে না পারতে নন্দিনীকে তাদের বাসায় নিয়ে গেল। কিন্তু বিড়ম্বনা হলো তখন, যখন নন্দিনী সিঁড়ি বেয়ে উপরে উঠবে। মচকানো পা নিয়ে নন্দিনী কিছুতেই সিঁড়িতে পা উঠাতে পারল না। তা দেখে আদিত্য বলল, আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছে, কিন্তু শোনেননি আমার কথা। আপনি ভীষণ ঘাটতেরা মেয়ে নন্দিনী ফুল। সমস্যা নেই, বাসায় রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। আমার হসপিটাল পছন্দ না আদিত্য। আপনার আম্মু এই অবস্থায় আপনাকে দেখলে রাগারাগি করবে না? নন্দিনী মাথা নাড়ালো। রাগ করবে মানে? ভীষণ রাগ করবে, কান্নাও করে দেবে। এই জন্যই বলেছি হসপিটালে 2-1 দিন থেকে সুস্থ হন। নন্দিনী কিছুই বলল না, সিঁড়ি ধরে দাঁড়িয়ে রইল। কিভাবে সে উপরে যাবে? পুরো পা মুচকে গেছে। তাছাড়া আজ 2 দিন হলো তাদের বাসার লিফটটাও নষ্ট হয়ে গিয়েছে, এখনো সার্ভিসিং করেনি। এমন একটা সময় লিফটটারও নষ্ট হতে মন চাইল? ভাগ্য, সবই ভাগ্য। ততক্ষণে আদিত্যের ফোনে বারবার কল আসছে। আদিত্য ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। কোনোরূপ ভনিতা না করে আকস্মিক নন্দিনীকে পাজা করে তুলে নিতেই নন্দিনী মৃদু চিৎকার করে উঠে ভারসাম্য বজায় রাখার জন্য সাথে সাথে দুহাতে জড়িয়ে ধরল আদিত্যের গলা। বলে উঠল, কি করছেন কি আদিত্য? ছাড়ুন, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। হোক না হয় একটু একটু সর্বনাশ। আদিত্য প্লিজ। একদম চুপ। আপনার তামাশা দেখতে ইচ্ছে করছে না নন্দিনী ফুল? আজ অনেক জ্বালিয়েছেন, দেখতে পাচ্ছেন না? বারবার ফোন আসছে আমার হাতে, একদম সময় নেই আপনার এসব তামাশা দেখার। নন্দিনী আর কিছুই বলতে পারল না। তবে আদিত্যের পুরুষালী বুনো সুবাস তার বুকে কাঁপন ধরালো। আকস্মিক অন্যায্য ইচ্ছাতে শিহরিত হতে মন চাইল। অন্যদিকে আদিত্য নন্দিনীর উষ্ণ নিঃশ্বাস নিজের ত্বকে অনুভব করছে। ভাবল না, মেয়েটার শরীরের মিষ্টি সুগন্ধি যেন 1000 ফুলের থেকেও বেশি। আদিত্য 2 চোখ বন্ধ করে একটু সুগন্ধি টেনে নিল। কিছুক্ষণ পরে নন্দিনীদের বাসার সামনে আসতে আদিত্য তাকে খুব সাবধানে দাঁড় করিয়ে বলল, আমি ফিরছি নন্দিনী ফুল, আপনি বাসায় প্রবেশ করুন। বলেই আদিত্য চলে যেতে নিতেই নন্দিনী হঠাৎ আদিত্যের হাত ধরে ফেলল। আদিত্য সেদিকে এক পলক তাকিয়ে বলল, এনি প্রবলেম? নন্দিনী হাত ছেড়ে দিয়ে বলল, আমার জন্য এত কষ্ট কেন করছেন? বাসায় প্রবেশ না করেই চলে যাবেন আপনি আদিত্য? নন্দিনী এমনভাবে বলল যে আদিত্যের কেমন যেন মায়া লাগলো। আদিত্য মৃদু এসে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সময় দেখে নিয়ে বলল, সময় নেই নন্দিনী ফুল। বাবা মা ফোন করেছেন বারবার, বলেছেন না তখন? তাছাড়া এই মুহূর্তে আমি আর্জেন্ট এক জায়গায় যেতে হবে।
নন্দিনী সাহস জুগিয়ে বলল, কোথায় যাচ্ছেন আদিত্য? আদিত্যের কেন যেন লুকাতে মন চাইল না। নন্দিনীর চোখে আদিত্য তার জন্য কামুকতা নয়, বরং শ্রদ্ধা, সম্মান, আত্মবিশ্বাসের বিপুল মুগ্ধতা দেখেছে। সবকিছু না হয় হৃদয়ের অভ্যন্তরেই থাকুক, কিন্তু এই মুগ্ধতা যাতে চিরস্থায়ী না হয়, তাই আদিত্য ভনিতা না করে নন্দিনীর একদম কাছে এগিয়ে এসে বলল, খানিক বাদে আমার এঙ্গেজমেন্ট নন্দিনী ফুল। কথাটা শুনতেই নন্দিনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্য নন্দিনীর মনোভাব উপলব্ধি করতে পেরে মৃদু হাসলো, ফের বলল, সব ঠিক থাকলে আল্লাহর হুকুমে আজ আসর কিংবা বাদ মাগরিবের পর আমাদের আগত হয়ে যেতে পারে। বলেই মুচকি হাসলো। নন্দিনী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল, সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আদিত্যের একটা কথাও বোধগম্য হলো না। মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে আরেক পলক তাকিয়ে আদিত্য যাওয়ার সময় বলল, ঠিকঠাক মতো মেডিসিন নেবেন, আসছে, টেক কেয়ার, বাই। বলেই আদিত্য আর এক মুহূর্ত দাঁড়ালো না, যেভাবে এসেছে ঠিক সেভাবেই চলে গেল। তার পেছনে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকা নারীটির দিকে তাকিয়ে মায়া বাড়ানো আর ইচ্ছে পোষণ করলো না। রাগে দপদপ করছে আদিত্যের মস্তিষ্ক। কোন লোকেরা একটা মেয়েকে দিন দুপুরে এইভাবে অ্যাক্সিডেন্ট করে উদ্দেশ্য সিদ্ধি করলো? ভবিষ্যতেও যে মেয়েটার ক্ষতি করবে না তার কি গ্যারান্টি? আজ এদের একটা ব্যবস্থা না করলেই নয়। এঙ্গেজমেন্ট পরে করা যাবে ভেবে গাড়িতে বসে আদিত্য ফোনে আবারও কল এলো। আদিত্য রিসিভ করে বলল, হ্যাঁ বলো বাবা। কোথায় তুমি আদিত্য? রাস্তায়। এতক্ষণ লাগে তোমার আসতে? সেই কখন থেকে বসে আছি সবাই, আর তোমার আসার নাম নেই। কি চাইছো তুমি, স্ট্রেইট বলো। আমি আসতে পারবো না বাবা, ক্যান্সেল করে দাও। আহসান সাহেব গর্জে উঠে বললেন, তামাশা করছো তুমি? যাই মনে করেন। আদিত্য! আমি আসছি না বাবা। হঠাৎ আফসানা চৌধুরী ফোনের অপর প্রান্ত থেকে বললেন, আদিত্য বাবা, তুমি কোথায়? কখন আসবে? সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। রায়হান, মেহরাব সহ সবাই ওয়েট করছি তোমার জন্য, অথচ তোমার আসার নামই নেই। আসতে ইচ্ছে করছে না আম্মু। তোমার কি মত নেই এই বিয়েতে? আমার কিছুদিন সময় চাই আম্মু, হুট করে কোনো ডিসিশন নিতে পারছি না। কাল রাত থেকে সকালেও তো বললে বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই, তাহলে এখন আপত্তি করছো কেন? জানি না আম্মু। তোমার কোথাও পছন্দ আছে বাবা? আম্মুকে বলতে পারো নির্দ্বিধায়, তাহলে সব ক্যান্সেল। আমার ছেলের পছন্দই আমার পছন্দ। নেই আম্মু। আহসান সাহেবের রেগে উঠলেন স্ত্রীর ওপর। ফোনের অপর প্রান্ত হতে বললেন, সব যখন ঠিক তাহলে হঠাৎ বেঁকে বসলে কেন? ইচ্ছে হয়েছিল বাবা। বলেই কল কেটে দিল আদিত্য। কথাটা কেন বলল আদিত্য নিজেও জানে না, তবে আদিত্য বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত এখন কিছুতেই নেবে না। নন্দিনীর চোখে আদিত্য নিজের জন্য অন্যরকম কিছু দেখেছে। হোক না হয় বোনের বান্ধবী, তাতে কি, রক্তের সম্পর্কের কেউ তো আর না। তাছাড়া প্রেম ও যুদ্ধ কখনো কোনো বাধা মানে না। এক অটুট ভুল না হয় হয়ে যাক, ক্ষতি কি? নন্দিনী বাসার ডোরের সামনে ছন্নছাড়া হয়ে এলোমেলোভাবে বসে আছে। আদিত্য তখন কি বলে গেল? আজ তার এঙ্গেজমেন্ট, আকদও হয়ে যেতে পারে, কিন্তু নন্দিনী মানতে পারছে না। কিন্তু কেন? নন্দিনী কি তাহলে আদিত্যকে ভালোবেসে ফেললো? এটা কিভাবে সম্ভব? তাহলে বসেফের কি হবে? সে নিজেও তো এঙ্গেজড। তাহলে আদিত্যের এঙ্গেজমেন্ট হলে নন্দিনী কেন মানতে পারছে না? আদিত্য তো নন্দিনীর কেউ না। ইভেন নন্দিনী আদিত্যকে ঠিকঠাক মতো চেনেও না। তাছাড়া আদিত্য কোথায় থাকে, কি করে, বাসা কোথায় ইত্যাদি নন্দিনী এসবের কিছুই জানে না। তখন আদিত্য আর নন্দিনীকে দেখে বাসার সিকিউরিটি গার্ড নাহিদা শিকদারকে সাথে সাথে কল করলো। নাহিদা শিকদার তখন পার্টি অফিসে ব্যস্ত ছিলেন। সামনে ইলেকশন বিধায় ওনার কিছু কাজ পড়েছে। তাছাড়া উনি খুব ব্যস্ত সময় পার করছেন ইদানিং। মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনতেই তিনি সব কাজ ফেলে দ্রুত চলে এলেন বাসায়। নিজেদের বাসার সামনে আসতেই দেখলেন নন্দিনী হাত পা ছেড়ে হেলান দিয়ে পাথরের মূর্তির মতো নিচে বসে আছে। চোখগুলো মেয়েটার ফোলা ফোলা, গাল জোড়া ভেজা। মেয়েকে এমন অবস্থায় দেখে নাহিদা শিকদারের বুক ধপ করে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি জোরে মুহূর্তেই কান্না করে দিলেন। হেল্পিং হ্যান্ডের সাহায্যে বাসার মধ্যে মেয়েকে ধরে প্রবেশ করালেন। নাহিদা শিকদার বারবার মেয়ের কাছ থেকে জানতে চাইছেন কিভাবে কি হলো, কিন্তু নন্দিনী একটা কথাও বলছে না। পাথুরে মূর্তির মতো হয়ে আছে এখনো। তার
তার মনের মধ্যে ঝড় তুফান চলছে। নাহিদা শিকদার চিৎকার চেঁচামেচি করে নন্দিনীকে বললেন, তোমায় আমি কতদিন নিষেধ করেছি গাড়ি ছাড়া বের হতে না, তাও কেন বের হও নন্দিনী? নন্দিনী মায়ের দিকে তাকালো, তবে প্রত্যুত্তর করল না। তিনি ফের বললেন, আমার কথার উত্তর দাও। মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে ততক্ষণে অফিসের কাজ ফেলে বাসায় ফিরে এলেন নবাব সাহেব। মেয়ের সাথে নাহিদা শিকদারকে রুড বিহেভ করতে দেখে তিনি রেগে গিয়েই বললেন, দেখতেই পারছো মেয়ে অসুস্থ, তবুও চেঁচামেচি করছো কেন নাহিদা? কমন সেন্স নেই তোমার? আপনার আশকারায় মেয়ে আমার মানুষ হলো না, আমার কোনো কথাই শোনে না মেয়েটা। এখন কি হাল হয়েছে দেখুন। ভদ্রলোক বিরক্ত হলেন। গলার টাই খোলার মনোযোগ দিয়ে বিরক্ত চোখে তাকালেন স্ত্রীর দিকে। প্রতিদিন সেই একই কথা। এবার রেগে উঠেই বললেন, তোমাকে হাজারবার নিষেধ করেছি, পলিটিক্স করো না নাহিদা। করলে কি হয়েছে? অন্যরা কি করছে না? মহিলা রাজনীতি আমার অপছন্দের, তাও তুমি করছো। তোমার জন্য এখন আমরা বাবা মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, রিকশায় চড়তে পারি না, কোথাও গিয়ে শান্তিমতো 10 মিনিট বসতে পারি না, ঘুরতে পারি না। চারদিকে শত্রু আর শত্রু, যেখানেই যাই সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকি। আর শোনো, আমার মেয়ে যথেষ্ট মানুষ হয়েছে, বরং তুমি ঘর কোনো আর মেরুদণ্ডহীন বানাতে চাইছো আমার মেয়েকে, যেটা আমার আর আমার মেয়ের মনের বিরুদ্ধে। আর এখন বলছো আমার আশকারায় মেয়ে মানুষ হয়নি। এই শুনুন, আমি কারো পাকা ধানে মই দিইনি। যার শত্রু হওয়ার তার এমনিতেই হয়, কারণ লাগে না। ভালো কাজ করলেও শত্রু হয়, খারাপ কাজ করলেও শত্রু হয়। আর শুনুন, রাজনীতিবিদদের আরো বেশি শত্রু হয়। তবে আপনার আশকারায় মেয়ে আমার অবাধ্য হয়ে উঠেছে দিনকে দিন, কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছি না। স্ত্রী কথায় ভদ্রলোক বেশ রেগে গেলেন। গর্জে উঠেই বললেন, একদম মুখ সামলে কথা বলে নাহিদা। আমার মেয়ের মতো শান্তশিষ্ট ভদ্র এমন দুটো মেয়ে আর হয় না। সেটা তো দেখতেই পাচ্ছি, একজন বাবা হয়ে মেয়ের কতটুকু অধঃপতন করেছেন। আমার মেয়ে এখন ছোট নয়, অ্যাডাল্ট। তার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে। আমি যদি খারাপ করে থাকি সেটাও মেয়ে বোঝার ক্ষমতা রাখে। আর শোনো, তুমি পলিটিক্স ছাড়ো নাহিদা, আমাকে আর আমার মেয়েকে স্বাধীনভাবে বাঁচতে দাও। আমি আর আমার মেয়ে একদম নিরীহ নির্ভেজাল মানুষ। তোমার পলিটিক্সের জন্য আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে দিনকে দিন। আমরা অতিষ্ঠ এইসবে, দম ফেলার ফুরসত পাচ্ছি না। এবার থামো। নাহিদা শিকদার রাগে গজগজ করলেন। এই পলিটিক্স ওনাদের বংশের রক্তে মিশে আছে। তিনি কিভাবে এই পলিটিক্স ছাড়বেন? ওনার বাপ ভাইয়ের পরেই উনি ধরলেন এই পথ। এখন সেই পথ নেশায় পরিণত হয়েছে। এটা তো ছাড়া অসম্ভব। তাছাড়া এখন রাজনীতি ছেড়ে দিলে কিংবা ক্ষমতা না থাকলে শত্রু আরও বাড়বে, মোটেও কমবে না। নন্দিনীর বাবা মেয়েকে এক পলক দেখে নিজেদের কক্ষে চলে গেলেন। নাহিদা শিকদার সেই রাগ মেয়েকে দেখিয়ে বললেন, মানুষ কি বলবে তোমায় নন্দিনী? বলবে একজন মন্ত্রীর মেয়ে রিকশায় যাতায়াত করে। ছিছি করবে আমাকে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। কার জন্য আমার এত কিছু? আমি কার জন্য করছি এসব? নন্দিনী বলল, যারা রিকশায় চড়ে তারা কি মানুষ না আম্মু? আমি কি সেটা বলেছি? তাহলে রিকশায় চলে দোষটা কোথায়? এত অহংকার ভালো না আম্মু, পতন হতে সময় লাগে না। কথায় আছে না, সকালে বাদশা বিকেলে ফকির। তুমি কি পরিস্থিতি দেখো না? আর আমি অহংকার করছি মানে? বাই দ্য ওয়ে, তুমি রাজনীতি ছেড়ে দাও আম্মু, আমরা অনেক ভালো থাকবো। এভাবে আমায় আর কতদিন পাহারা দিয়ে রাখবে? বিপদের তো হাত পা নেই। এই যেমন আজ দেখো, এই নিয়ে আমার উপর অনেকবার অ্যাটাক করা হয়েছে, এবং এটা তোমার পলিটিক্সেরই কারণে। ইম্পসিবল। আমি কিছুতেই রাজনীতি ছাড়তে পারবো না। রাজনীতি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। আর সেজন্যই তোমায় আমি বলেছি প্রাইভেট গাড়ি ইউজ করতে। তোমার জন্য আমি তিনটে পার্সোনাল প্রাইভেট গাড়িও কিনে দিয়েছি, তোমার সুরক্ষার জন্য বডিগার্ডও দিয়েছি। কিন্তু তুমি এইসব বিরক্ত মনে করো। তার মানে তোমার কাছে আমাদের কোনো প্রায়োরিটি নেই আম্মু? ব্যাড লাক। গাড়ি, টাকা পয়সার ক্ষমতা দিয়ে কি হবে? এসব তো আজ আমার কোনো কাজেই এলো না। নন্দিনী, চুপ করবে? নিজের ভালো তো বুঝো না, একদম বাপের মতো হয়েছ, তেজি। মহিলা রাজনীতি না যায় আম্মু, এটা তুমি পরিহার করো। আর শোনো, আমার আব্বু বেস্ট আব্বু, তোমার থেকেও আব্বু আমাকে বেশি বুঝে। কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ তুমি এখন আমাকে সেটা উপদেশ দিচ্ছ? এসবের জন্য তোমায় আমি এত এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়েছিলাম। যা সত্য তাই বলেছি আমি। আর শোনো, ইসলামের দৃষ্টিতে নারী নেতৃত্ব না জায়েজ, বাইরে নারীর রাজনীতি করা হারাম।
নারীরা ইসলামের জন্য ঘরের মধ্যে নেতৃত্ব দেবে, তবে বাইরে নয়। আর নেতৃত্ব দিবে পুরুষরা, তবে সেটা সম্পূর্ণ বাইরে। তুমি যেটা রাজনীতি করছো সেটা কোনো ইসলামের জন্য নয়, দেশের জন্য। আর দেশের নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষরা রয়েছে। মেয়ের অধঃপতন দেখে নাহিদা শিকদার রাগে গজগজ করে বললেন, এ সপ্তাহের মধ্যেই ওয়াসিফকে আসতে বলছি। তোমার বিয়ে দিয়ে একেবারের জন্য কানাডায় পাঠিয়ে দিব। আর পড়াশোনা করার দরকার নেই, যতটুকু পড়েছ ততটুকুই এনাফ। ওয়াসিফ তার বউকে পড়ালে পড়াবে, না পড়ালে নাই, সেটা তার ইচ্ছা। আমি নাহিদা শিকদারের মেয়ে হওয়ার কারণে আজ আমাকে একটা মানুষও এগিয়ে এলো না সাহায্য করতে। আম্মু, আমার কতটা কষ্ট হচ্ছে একটা বারও ভেবে দেখেছো তুমি? আর তুমি বিয়ে দিয়ে আমাকে তাড়াতে চাইছো, আবার বলছো আমার জন্যই সব কিছু। এই সব কিছু এবং তোমার ক্ষমতাও আজ আমাকে সাহায্য করতে আসেনি আম্মু, বরং তোমার ক্ষমতার কথা শুনে মানুষ ভয়ে গুটিয়ে গেছে। আর যদি ওই মানুষটা আমার সাহায্য না করতো তাহলে একটাবার ভাবো তো আমার কি হয়ে যেত। প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে এতক্ষণে রাস্তায় মরে পড়ে থাকতাম আমি। আর না হয় কেউ কিডন্যাপ করে আমার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করতেও পারতে। তখন তুমি তোমার টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার সব কিছু পূর্বের ন্যায় ফিরিয়ে দিতে পারতে, বলো? নাহিদা শিকদার কিছু বলতে পারলেন না। হঠাৎ নন্দিনীর বাবা এসে বললেন, আমার মেয়ের মতামত ছাড়া কোনো বিয়ে হবে না। আর শোনো, আমার মেয়ে ওই ছেলেকে লাইক করে না। আমার মেয়ে কারো ঘাড়ের উপরের বোঝা নয়, বরং আমার মেয়ে আমারটা খাচ্ছে, আমারটা পড়ছে, আমার টাকায় পড়াশোনা করছে, আমার টাকায় চলছে। দরকার পড়লে সারা জীবন চলবে, তারপরেও কারো করুণা কামনা করি না। এই শুনুন, মেয়ে একা আপনার নয়, আমারও। ওর লাইক করার প্রশ্ন কেন এলো? ওয়াসিফ কোন দিক দিয়ে কম? শোনো নাহিদা, তুমি বাইরে গিয়ে রাজনীতি দেখাও। ফার্দার কঠোরভাবে বলছি, আমার ঘরে নয়, এবং আমার আর আমার মেয়েকেও তোমার এইসব সস্তা রাজনীতি একদম দেখাবে না। আর শোনো, আমার মেয়ে তোমার কথা শুনতে বাধ্য নয়। আর ওই ওয়াসিফের সাথেও আমার মেয়েকে বিয়ে দেব না। ওয়াসিফ রিজেক্ট। দরকার পড়লে মেয়েকে আজীবনের জন্য চিরকুমারী করে রেখে দেব, তবুও ওয়াসিফের কাছে বিয়ে দেবার মতো ভুল কাজ জীবনেও করব না। ওয়াসিফকে রিজেক্ট করার আপনি কে? মেয়ে রিজেক্ট করছে না, মেয়ের বাবা রিজেক্ট করছে? ব্যাপারটা হাস্যকর। আর বিয়েটা ওয়াসিফের সাথেই হবে। ভদ্রলোক আগুন চোখে তাকালেন নাহিদা শিকদার গুরুত্ব না দিয়ে ফের বললেন, ওয়াসিফের আপনাকে 100 বার কেনার ক্ষমতা রয়েছে। আপনার মেয়ের ভাগ্য ভালো যে ওয়াসিফ আর তার পরিবার আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব রেখেছে। তুমিও ভুলে যেও না নাহিদা, আমি কোন বংশের ছেলে। আর শোনো, ওই ওয়াসিফের বাপ দাদাও আমাকে কেনার সামর্থ্য নেই। ওয়াসিফের থেকেও ভালো ছেলে আমার মেয়ে ডিজার্ভ করে। সে দেখা যাবে। আর শোনেন, নেহাতি আমার ভাতিজা আপনার মেয়েকে ভালোবাসে তাই। আর ভালোবাসা? নাহিদা, তুমিও ভুলে যেও না, আমরা দুজনও কাজিন। আর তুমিও আমাকে ভালোবেসে বিয়ে করেছো। এখন তো দেখছি আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, সব ভালোবাসা রাজনীতির জন্য বিদ্যমান রেখেছো। আর শোনো, আমার মেয়ে প্রতিবন্ধী কিংবা অক্ষম নয়, সে আরো ভালো পাত্র ডিজার্ভ করার ক্ষমতা রাখে। পারলে দেখে নিও, আমার মেয়েও শিকদার বংশের মেয়ে, খেলনা নয়। সে দেখা যাবে। আর তুমি বাড়াবাড়ি করলে আমার মেয়েকে নিয়ে আমি দেশ ত্যাগ করব। তোমার কাছে যেহেতু আমরা কিছুই না, রাজনীতিই সব, তো তুমি থাকো তোমার রাজনীতি নিয়ে। বললেই হলো, আপনি আমার মেয়েকে নিয়ে দেশ ছাড়বেন? না ছেড়েও উপায় দেখছি না। খবরদার নন্দিনীর আব্বু, আপনি আমার মেয়েকে নিয়ে দেশ ছাড়ার মতো দুঃসাহস কখনোই করবেন না। কি করবে তুমি? আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। তাহলে রাজনীতি ত্যাগ করো। নাহিদা শিকদার প্রত্যুত্তর না করে রাগে গজগজ করে নিজেদের কক্ষে চলে গেলেন। রাজনীতি তিনি কিভাবে ছাড়বেন? তাছাড়া কার এত বড় দুঃসাহস নাহিদা শিকদারের একমাত্র মেয়েকে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করে? সব তিনি বের করবেন খতিয়ে। এখন ওনার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে স্বামী সন্তান। নন্দিনীর ফের অ্যাক্সিডেন্টের কথা শুনে অদিতিরা এসেছিল 3 দিন পর। নন্দিনীর অবস্থা পুরো বাজে দেখে গেল অদিতি। রাতে ডিনার করতে বসেছে চৌধুরী পরিবারের সবাই। খাবার টেবিলে আদিত্য, আইমান ও রয়েছে। আহসান সাহেব ছেলের ওপর প্রচণ্ড রাগান্বিত। আদিত্য গুরুত্ব দিল না, নিজের মতো খাওয়ায় মনোযোগ দিল। অদিতিও খাবার খেতে বসেছিল, তবে মুখ ভার। তা দেখে আদিত্য বলল, কিরে, তোর মন খারাপ কেন? এমনি। কেউ কিছু বলেছে?
না। তো অদিতি মুখটাকে আরেকটু ভার করে বলল, জানো ভাইয়া, আমার ফ্রেন্ড নন্দিনী আছে না, হুম, কি হয়েছে ও অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া। আবার? হ্যাঁ ভাইয়া, ও, কবে? পরশু। ও। তবে জানো, ও হসপিটালে যাচ্ছে না, ডক্টরের কোনো কথাও শুনছে না। কেন, কি হয়েছে? নন্দিনী ব্যান্ডেজ খুলছে না, আজ 3 দিন। আদিত্য খাবার খেতে খেতেই জবাব দিল, ক্ষতস্থানে ইনফেকশন হতে পারে ব্যান্ডেজ না খুললে। হ্যাঁ ভাইয়া, ওর হাত পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। ওর আম্মু বলেছে ঠিকমতো নাকি মেডিসিনও নিচ্ছে না। কেন? সেটা তো জানি না, তবে জানো ভাইয়া, নন্দিনী কেমন শুকিয়ে গেছে, সারাদিন নাকি কান্নাকাটি করে, চোখ মুখও ফোলা ফোলা দেখায়, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না। আদিত্যের বুকটা ধক করে উঠল। অদিতি বলতেই আছে, কিন্তু আদিত্যের মন নেই তাতে। আফসানা চৌধুরী বললেন, আহা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটা? সেদিনও শুনলাম মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আম্মু, কেউ ষড়যন্ত্রই করেছিল। কেন? সামনে ওর আম্মুর ইলেকশন তো, হয়তো নন্দিনীকে কিছু একটা করে ওর মাকে দুর্বল করতে চেয়েছিল, তাই তো আবার মেয়ে বলতে উনি তো আবার পাগল। তাও ঠিক, শুনলাম কত ডাক্তারি, কবিরাজি, আরও কত রকমের চিকিৎসা করার পর বিয়ের 10 বছর বাদে মেয়েটা জন্ম হয়েছে। ওর মা পাগল তো হওয়ার কথাই। হ্যাঁ আম্মু, তাছাড়া নাহিদা শিকদারকে দমাতে হলে মেয়ের উপরে দিয়েই করতে হবে ভেবেছিল ষড়যন্ত্রকারীরা। এছাড়াও সামনে আবার ইলেকশন, মেয়ের কিছু একটা হলে নাহিদা শিকদারের মেয়ের জন্য ভেঙে পড়বেন, আর ইলেকশন থেকেও হয়তো পিছিয়ে পড়বেন। এইসব ভেবেই দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে নন্দিনীর ক্ষতি করার চেষ্টা করেছিল আম্মু। ইস, তবুও কেন যে মেয়েটা এত রিস্ক নিয়ে বের হয়? সেটাই তো কথা, বডিগার্ড হলেও ওর পছন্দ না, ওর আম্মুর সাথে রাগারাগি করে। আদিত্যের গলা দিয়ে আর খাবার নামলো না। নন্দিনীর জন্য ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। অদিতি ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে বলল, ভাইয়া খাচ্ছ না যে, কিছু নিয়ে চিন্তিত? না। তোমাকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে ভাইয়া, এনি প্রবলেম? না, ঠিক তা নয়। আম্মু এত খাবার দিয়েছে যে এখন খেতে ইচ্ছে করছে না, পেট ভরে গেছে। আফসানা চৌধুরী হেসে উঠে বললেন, কোথায় এত খাবার আব্বু? তোমার পেটটা এমনিতেই এইটুকুন, তাই না খেতেই ভরে গেছে। আরও কিসের ডায়েট কন্ট্রোল করো? মায়ের কথায় আদিত্য হাসলো। তিনি বললেন, ঠিক আছে, জোর করে খেও না আব্বু, রেখে দাও। অদিতি সেদিক থেকে মনোযোগ সরিয়ে তার মাকে বলল, আম্মু, নন্দিনীকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, মেয়েটা দেখতে ভারী মিষ্টি, ভালো লাগার কথাও। আমি যদি ছেলে হতাম তাহলে আমি নন্দিনীকে বিয়ে করে ফেলতাম আম্মু, আর না হয় নন্দিনী ছেলে হলে জোর করে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিতাম। আর আমাকে বিয়ে করতে না চাইলে গুন্ডার ছেলে হয়ে ওকে উঠিয়ে নিয়ে কাজী অফিসে বিয়ে করে সেরে ফেলতাম। মেয়ের কথায় আফসানা চৌধুরী শব্দ করে হেসে উঠলেন, বললেন, পাগলি মেয়ে আমার, বান্ধবীর জন্য কত ভালোবাসা। আম্মু, ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দাও না প্লিজ, তাহলে ঠিকমতো খাওয়া দাওয়া সব করবে। আর ভাইয়ার বিয়েতে আমি নন্দিনী আর ফাল্গুনি অনেক মজা করবো, বুঝেছো আম্মু? ভাইয়ার বিয়ে উপলক্ষে নন্দিনীকে 1 সপ্তাহ আমাদের বাসায় রাখবো গেস্ট হিসেবে। জানো আম্মু, ভাইয়ার বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যান। আদিত্যের বুক আবারও ধক করে উঠল। নিজের বিয়ের কথা শুনে বুকটা কেমন যেন হাহাকার করে উঠল। কেমন যেন এক্ষুনি ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছে সব কিছু। আদিত্য ভাবলো অন্য কাউকে বিয়ে করলে সে কি তখন নন্দিনীকে মিস করবে? অন্যদিকে আফসানা চৌধুরী বললেন, আচ্ছা করিস, বউ দেখলাম তোর ভাই তো তখন বেঁকে বসেছে, দেখিস না? ভাইয়ারা তো মতামতের কি আছে আম্মু, সারোয়ার আঙ্কেলের মেয়েটা কি সুন্দর, স্মার্ট, ভাইয়ার সাথে খুব মানাবে। তাছাড়া মেয়েটা অত্যন্ত সুন্দরী, ঠিক যেন ডানা কাটা পড়ি, একদম নন্দিনীর থেকেও ভীষণ ভীষণ সুন্দর। তাছাড়া সারোয়ার আঙ্কেলের মেয়ের মতো আজকাল এমন সুন্দরী পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেই ভাইয়ের দিকে এক পলক তাকালো। আদিত্যের মুখটা ভার হয়ে গেল। আফসানা চৌধুরী বললেন, আসলে মেয়েটা সুন্দরী, আমার তো এক দেখায় পছন্দ হয়ে গেছে। একসাথে কাবিনও করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভাই দেখো বেঁকে বসেছে সেই সময়টা। কাবিন হয়ে গেলে বড় সড়ো প্রোগ্রাম করে মেয়েটাকে নিয়ে আসতাম। অদিতির কথায় হঠাৎ আদিত্যের বলতে মন চাইল,
সেই মেয়ে বিশেষ সুন্দরী হলেও তাতে আমার কি? হোক স্মার্ট, সুন্দরের স্মার্ট দিয়ে আমি কি পানি খাবো? আমার তো ছিমছাম গরমটা মিষ্টি একজন মেয়েকে খুব ভালো লাগে। কিন্তু বলল না। হঠাৎ অদিতিকে একটা রাম ধমক দিয়ে বলল, চুপ করবি? ভালো লাগছে না এসব শুনতে। কেন ভালো লাগছে না ভাইয়া? তোমার পছন্দের কেউ আছে নাকি? থাকলে আম্মুকে বলে দাও, তাড়াতাড়ি একটা ভাবি নিয়ে আসি। ভাবি ছাড়া বাসাটা না খালি খালি লাগে। আদিত্য কিভাবে বলবে তার পছন্দের কথা? পারবে না সে বলতে। অদিতিকে ফের ধমক দিয়ে বলল, যাবে এখান থেকে? আমি আবার কি করলাম? আদিত্যের মনের মধ্যে অশান্তি শুরু হয়েছে, ভালো লাগছে না কিছু। হঠাৎ সে খাবার অসমাপ্ত রেখে উঠে গেল। অদিতি সেই দিকে তাকিয়ে বাঁকা হাসল। তার ভাইয়ের আর বান্ধবী দুজনেই একে অপরের প্রেম রোগে আক্রান্ত হয়েছে। এখন প্রতিরোধকের টিকাগুলো তো তাকেই টাইম টু টাইম প্ল্যান মাফিক ডোজ হিসেবে দিতে হবে, তাই না? নয়তো সন্ধি ঘটবে কি করে? খাওয়া দাওয়া শেষে আদিত্য তার ব্যালকানিতে কিছুক্ষণ পায়চারি করলো। তার মা আর অদিতির বলা কথাগুলো কিছুক্ষণ ভাবলো। নন্দিনীকে নিয়েও ভেবে বেশ খানিকটা সময় পার করলো। কক্ষে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লো। কিন্তু আদিত্যের কিছুতেই ঘুম এলো না। নিজের বিয়ের কথা শুনে মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে। বুকের বাঁ পাশটা কেমন চিনচিন করে ব্যথা করছে আর শূন্য শূন্য লাগছে। আবারও নন্দিনীর জন্য কেমন যেন মনটা পড়ছে। বড্ড অস্থির অস্থির লাগছে, বুকটা ধরফর করছে। মেয়েটা আদেও ব্যান্ডেজ চেঞ্জ করেছে নাকি করেনি? না করলে ইনফেকশন হয়ে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এটা কি ঘাড়তারা মেয়েটা বোঝে না? আদিত্য বীর বিড়ালো। হঠাৎ একটা অভাবনীয় কাজ করে ফেললো আদিত্য। আকাশে গোল থালার মতন মস্ত বড় রূপালী চাঁদ, সাথে রয়েছে চাঁদ তারার মহাসম্মেলন মেলা, আর পুরো অন্তরিক্ষ জুড়ে অসংখ্য নক্ষত্রের ছড়াছড়ি। নন্দিনী এতক্ষণ যাবৎ জানালার গ্রিল ধরে চাঁদ আর নক্ষত্র ভরা আকাশ দেখছিল। তাছাড়া চাঁদের আলো জানালা কিংবা ব্যালকানির ডোর দিয়ে তার কক্ষে এসে সরাসরি পড়ে। অনেকক্ষণ যাবৎ চাঁদ দেখার পর নন্দিনী এসে শুয়ে পড়ল বিছানায়। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেলেও কিছুতেই ঘুম আসছিল না তার। তাছাড়া ব্যান্ডেজগুলো না খুলে এবং পুনরায় ড্রেসিং না করায় ক্ষতস্থানগুলোতে ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। কিন্তু এই যন্ত্রণা তার মনের যন্ত্রণা চাইতে কিছুই না। মনটা তার বড্ড পড়ছে ফরেস্টের দাবানলের মতো। রাত তখন প্রায় 1:45 ঘুরে কাটায়। আকস্মিক ব্যালকনিতে কিছু একটা ধপাস করে পড়ার শব্দ হতে নন্দিনী ভয়ে শিওরে উঠল। তাছাড়া আজ সে ইচ্ছাকৃত ব্যালকনির ডোর অফ করেনি, কারণ চাঁদের আলো আর দক্ষিণা বাতাস প্রবেশের জন্য খুলে রেখেছিল। হঠাৎ লম্বা একটা কালো ছায়াকে তার কক্ষে প্রবেশ করতে দেখে নন্দিনী আঁতকে উঠে চিৎকার করতে নিতেই কালো ছায়াটি দ্রুত এগিয়ে এসে নন্দিনীর মুখ চেপে ধরল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।